সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের রাজনৈতিক আলাপচারিতার অনুষ্ঠান লোকাল পলিটিক্সে। আপনাদের সাথে আছি আমি মাহবুব জুয়েল। আমার সাথে স্টুডিওতে আছেন দুইজন অতিথি। আমার ডান পাশে আছেন এটিএম জাহেদ চৌধুরী, উনি চট্টগ্রাম 15 আসন লোহাগাড়া সাতকানিয়া এলাকা নিয়ে যেটি গঠিত সেই এলাকায় উনি রাজনীতি করেন। এবং আমার বাম পাশে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিয়া, উনি সাবেক যুবনেতা, যুবদল ঢাকা মহানগর উত্তর, এবং উনি জাতীয়তাবাদী কমার্শিয়াল ফোরাম যেটি আছে সেটি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আলোচনার শুরুতেই আমি প্রথমে কথা বলতে চাই এটিএম জাহেদ চৌধুরীর সাথে। আমি শুরুতেই আপনার রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রিত করার জন্য। আর এশিয়ান টেলিভিশনের কলাকুশলী যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার নির্বাচনী এলাকা 15 চট্টগ্রাম এবং এলাকার জনসাধারণ সবাইকে আমার দোয়া এবং সালাম এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হচ্ছে কি আপনার 1986 থেকে। আমার বাবা সাবেক সংসদ সদস্য ছিলেন 1979 সালে। তার আগে আবার 1973 সালে ন্যাপ থেকে আমার বাবা নির্বাচন করেছিলেন। তখন আমরা অনেক ছোট ছিলাম। এরপরে এসে 79-এ এসে আমার বাবা নির্বাচন করে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তখন বয়স ছিল অনেক কম, রাজনীতি সম্পর্কে বুঝতাম না তখন। 1986 থেকেই আমার রাজনীতি ক্যারিয়ার শুরু। তখন থেকে আমি এলাকায়, বিশেষ করে আমাদের যখন বাবা এমপি ছিলেন তখন অবিভক্ত সাতকানিয়া একটা থানা ছিলেন। আব্বা এমপি হওয়ার পরে মানুষের দুর্দশা দূর করার জন্য আরেকটা থানা করলো, সেটা হচ্ছে লোহাগাড়া থানা। আমি মূলত লোহাগাড়া থানায় প্রথমে রাজনীতি শুরু করি। 1990 সালে আমি লোহাগাড়া থানা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হই। 1995 সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই। পরে 2003 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়। তাছাড়া আমি সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম, আমার বায়োডাটাতে সব লেখা আছে। আপনি দেশের বাইরেও রাজনীতি করেছেন? হ্যাঁ, আমি, আপনি তো জানেন দেশের বাইরে কেন গেছি আমি। তারপর এরপরে গিয়ে দুবাইতে চলে যাই। যখন 1/11-এর পর আমাদের উপর অনেক নির্যাতন হয়েছে। আপনাকে দেশ কেন ছাড়তে হয়েছিল? আমাকে আসলে দেশ ছাড়তে হয়েছে, আমি যখন ছাত্রদের সভাপতি ছিলাম তখন তো সর্বপ্রথম তো ক্লিন হার্ট আমাদের দল ক্ষমতায় ছিল, ক্লিন হার্ট ছিল। এরপরে র্যাবে যখন আমার লিস্টে নাম চলে আসছে তখন আমি দুবাই চলে যাই। দুবাই থেকে যাওয়ার পরে আমি সর্বপ্রথম শারজাহ বিএনপির সভাপতি নির্বাচিত হই। এরপরে আমি সংযুক্ত আরব আমিরাত বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হই। তখন 7 বছর দেশে ঢুকতে পারিনি। আপনি দেশ ত্যাগ করলে রাজনীতি থেমে থাকেনি? না, আমি রাজনীতি ওখানে করছি। আবার ওদিকে শুধু রাজনীতি না, আমি সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম। চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলাম, বাংলাদেশ সমিতিতে জড়িত ছিলাম অনেক। এবং আমরা জানি আরব আমিরাত বিএনপি তো বিএনপির যে দেশের বাহিরের যে উইংগুলো আছে তার ভিতরে অন্যতম একটা বড় উইংস। আপনি তো সেখানে আরব আমিরাত বিএনপি সভাপতির দায়িত্ব পালন করেছেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট 9 বছর। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনারই অনুমোদিত কমিটি, ওইটা 9 বছর দায়িত্ব ছিলাম আমি ওখানে। এর মধ্যে তো দেশে 7 বছর আসতে পারিনি। যখন কমিটি অনুমোদন দিয়েছে, দেওয়ার পরে আমি আমাদের বেগম খালেদা জিয়া আমাদের নেত্রীর সাথে দেখা করার জন্য আমি এসেছিলাম। আমাকে আবার এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে 7 দিন পর আমার উপর খুব নির্যাতন করে। তারপর লাস্টে আমার কাছ থেকে আন্ডারটেকিং নিয়ে দেওয়ার পরে আমাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে আমি আবার দুবাই চলে যাই। আচ্ছা, আপনি অনেক নিপীড়নের শিকার হয়েছেন, এই বিষয়ে আমরা এরপরে আবার শুনবো। আমি এই মুহূর্তে আসতে চাই মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিয়া, জাহাঙ্গীর ভাই সাহেবের সাথে। আচ্ছা, আপনি একটু আপনার রাজনৈতিক পরিচয় একটু বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এশিয়ান টিভিকে আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাকে দুটি কথা বলার জন্য, সুযোগ দানের জন্য। আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের গণতন্ত্র এবং এদেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। তিনি যেভাবে বিগত 17টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়েছেন, সত্যিকার অর্থে আমি তাদেরই এই নেতৃত্বের প্রতি আস্থা এবং বিশ্বাস এবং অভিভূত হয়ে আমি এই দলের সাথে আছি। আমার
রাজনৈতিক পরিচয়, আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল 1, মধুপুর এবং ধনবাড়ি। আমার এই ছোটো থেকেই আমি বিএনপির রাজনীতির আদর্শে বিশ্বাসী। আমি ছাত্রদলের রাজনীতি করেছি, তারপর যুবদলের রাজনীতি করেছি, এখন আমি একটা পেশাজীবী সংগঠনের সাথে আছি এবং রাজনীতি করতেছি। এবং আমাদের নির্বাচনী এলাকায় আমাদের যারা প্রার্থী আছেন তার মধ্যে অন্যতম বিএনপি নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব এবং জিয়া রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর অ্যাডভোকেট মোহাম্মদ আলী। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 1, মধুপুর, ধনবাড়ি আসন থেকে তিনি বিএনপির ধানের শীষের প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। আচ্ছা, আপনি যেহেতু টাঙ্গাইল ধনবাড়ি মধুপুর রাজনীতি করছেন, আপনার এলাকার জনগণের সাথে আপনার সম্পৃক্ততা কেমন? আমার পারিবারিকভাবেই আমরা বিএনপি রাজনীতির পরিবারের সন্তান। আমার চাচা মরহুম আফসারউদ্দিন মিয়া, তিনি বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সেক্রেটারি ছিলেন এবং আমার চাচাতো ভাই যুবদলের দীর্ঘ প্রায় 25 বছর তিনি যুবদলের সভাপতিত্ব দায়িত্ব পালন করেছেন। এবং আমাদের পরিবারে এবং আমাদের যারা আমরা আপন ভাই, চাচাতো ভাই যারা আমরা আছি, আমরা কেউ অন্য কোনো দলের রাজনীতি কোনোদিন করি নাই। আমরা বিএনপি রাজনীতির সাথে জড়িত। আমার যতটুকু মনে পড়ে, আমি হাই স্কুল লেভেল থেকেই আমি ছাত্রদলকে ভালোবাসি এবং কলেজ জীবনেও আমি ছাত্রদলের রাজনীতি করেছি। আমাদের রাজনৈতিক আদর্শই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং আমাদের এলাকায় আপনি নিশ্চয়ই অবগত আছেন যে দীর্ঘদিন আমরা আমাদের এই আসন থেকে বিএনপির কোনো মনোনীত প্রার্থীকে আমরা বিজয়ী করতে পারি নাই। আমি এরপরে আপনার সুযোগ দেবো। আপনারা যেহেতু দুজনে বিগত 17 বছর বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন, আপনারা তো নিশ্চয়ই নানা ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। আপনি একটু বলবেন যে আপনি কী ধরনের সেই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কী ধরনের নির্যাতনের শিকার, সংক্ষেপে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আমি মূলত আমার রাজনৈতিক ক্যারিয়ার হচ্ছে আপনার 39 বছর। এই 17 বছরে আমাদের, শুধু আমি নয়, আমাদের বিএনপির প্রতিটা কর্মী যেভাবে নির্যাতিত হয়েছেন, এটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা তো দেশেই থাকতে পারি, যারা ছিল তাদেরকে ঘর থেকে, এমনকি মায়ের যে দুমুঠ ভাত, মায়ের হাতে ভাত খাবে, সেইটা পর্যন্ত কেউ করতে পারেনি। এমন কোনো বিএনপির কর্মী ছিল না মামলার শিকার হয়নি, ঘরে থাকতে পারে নাই, বাইরে বাইরে রাত কাটাইছে। আমি দীর্ঘদিন 7 বছর পর আমি দেশে আসতে পেরেছি, যখন সব কিছু অনেক কারণ আছে যেগুলি আসলে একটু সময়ের ব্যাপার বলতে হবে। 7 বছর পরে দেশে আসার পরে এমনকি একদম লাস্ট পিরিয়ডে আমার ওয়াইফ মারা গেছেন। আমি ওনার জানাজাটা পর্যন্ত পড়তে পারিনি এই ফ্যাসিস্টের জন্য। আচ্ছা, আপনি তো বললেন যে আপনি দীর্ঘ 7 বছর দেশের বাইরে ছিলেন। এই 7 বছর আপনি, আমরা জানি এলাকার মানুষের সাথে আপনারা যোগাযোগ ছিল, যোগাযোগ রক্ষা করেছেন, দলের নেতাকর্মীদের সাথে আমার কন্টিনিউ যোগাযোগ ছিল এবং আমার পুরো পরিবারই হচ্ছে বিএনপি। আপনি বুঝতেই পারছেন, আমাদের যেখানে 73 জন্ম হয়নি বিএনপির, তখন কিন্তু আমার বাবা আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করেছেন এবং নির্বাচিত হয়েছেন এবং বিবিসি থেকে আমার বাবাকে নির্বাচিত এমপি হিসেবে ডিক্লেয়ার দিয়েছেন এবং স্থানীয় লোকাল বাবু ডিক্লেয়ার দিয়েছেন। ঠিক 15 দিন পর আমার বাবার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন। আমার বাবার এত জনপ্রিয়তা ছিল, সেই থেকে আজ পর্যন্ত আমাদের লোহাগাড়া, এটা বলতে গেলে একটা বিএনপির একটা দুর্গ একটা এলাকা। বিএনপির প্রথম এমপি হচ্ছে আমার বাবা 79-এ, উনি এমপি থাকলেন, মারা গেছেন। সেই থেকে আমাদের পরিবার এখনও পর্যন্ত, আমাদের পুরো পরিবারই হচ্ছে বিএনপি এবং আমাদের আশেপাশে গ্রামের যত জায়গা আছে, শুধু একবার, এখন তো আপনি জানেন একটা এমপি বা একটা মন্ত্রী যদি মারাও যান, 15 দিনে কেউ মনে রাখে না দুর্নীতির কারণে। আমার বাবা মারা গেছেন আজকে প্রায় 42 জনপ্রিয়তা, ওনার কাছ থেকে আমরা শিক্ষাটা পেয়েছি। আমরা জিয়ার আদর্শকে ভালোবাসি, তারেক রহমানের আদর্শকে ভালোবাসি, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। আপনি এলাকার জন্য উল্লেখযোগ্য কিছু কর্মকাণ্ডের কথা যদি একটু উল্লেখ করেন, যে বড় কী ধরনের কর্মকাণ্ড আপনারা করেছেন, যেটা দৃষ্টান্ত হিসাবে আপনি বলতে পারেন। উল্লেখযোগ্য বলতে আসলে আপনি তো 17 বছর তো আমরা কিছুই করতে পারিনি। এর আগে আপনার বাবার সময়? হ্যাঁ, আমার বাবা সর্বপ্রথম যখন অভিভুক্ত সাতখানিয়া ছিল, যখন বাবা যখন এমপি হলেন, এমপি হওয়ার পরে লোহাগাড়ার প্রায় এখন 2,27,000 হচ্ছে কি ভোটার। এই 2 লক্ষ তখন তো এত ছিল না, ওই লোকদের জন্য আলিদা করে আমাদের জায়গা জমিন দান করে আলিদা থানা করে দিয়েছেন।
এটা লোহাগাড়ার বিশেষ একটা উল্লেখযোগ্য একটা লোহাগাড়া যে থানাটি আপনার পরিবারের একটা অবদান আছে। হ্যাঁ, স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা করছেন, অনেক কিছু আমাদের। ধন্যবাদ। এরপর জাহাঙ্গীর আলম, আপনার কাছে জানতে চাইব যে বিগত আপনি তো 17 বছর বিগত সরকার সময় রাজনীতি করেছেন, আপনি কি ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন? আসলে বিগত 17 বছরের রাজনীতি মানে যে নির্যাতন স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ করেছে, এটা তো আসলে আমরা বাংলাদেশের আপামর জনসাধারণ জানি। আপনারা যারা ইলেকট্রিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়ায় আছেন, আপনারা বিভিন্ন নিউজ কভার করেছেন, হয়তো সেখানে আপনারাও বাধার সম্মুখীন হয়েছেন। সেই প্রেক্ষিতে আমরা যারা জাতীয়তাবাদী দল করেছি বা জাতীয়বাদী পরিবারে, তারা কেমন নির্যাতিত হতে পারে সেটা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না। আমার শ্রদ্ধেয় বড় ভাই উনি কিন্তু বলে গেলেন যে উনি আওয়ামী লীগ পিরিয়ডে উনি দেশে থাকতে পারেন নাই। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে নির্যাতন করা হয়েছে। সেই নির্যাতনে আমরাও কিন্তু ছিলাম, আমাদেরকে কণ্ঠরোধ করা হয়েছিল। আমরা বাজারে যদি যাইতাম, বাজারে গিয়ে আমরা একটা সত্য কথা, ন্যায়ের কথা বলতে পারতাম না। যেটা বললে আমাদেরকে বলা হতো এরা বিএনপি করে, এদেরকে বাজারে আসতে দেওয়া হবে না। আমার যতটুকু মনে পড়ে আওয়ামী লীগ পিরিয়ডে আমি দীর্ঘ প্রায় 7.5 বছর আমি সঠিকভাবে আমার গ্রামের বাড়িতে আমি যেতে পারি নাই। সেখানে মামলার ভয় ছিল, হামলার ভয় ছিল, এবং কোনো কথা বললে সেই কণ্ঠটাকে রোধ করার জন্য তারা যত প্রকার নির্যাতন করার সেই প্রক্রিয়াটা। ধন্যবাদ। আমি জানতে চাচ্ছিলাম যে ধরেন আপনি কোনো মামলার শিকার হচ্ছেন, জেল খাটতে হয়েছে? আমি একটা মামলা আমার বিরুদ্ধে হয়েছে, কিন্তু আমি সেটা জেল খাটি নাই, আমি জামিনে বের হয়ে আসছি। আমি যেহেতু ঢাকা কেন্দ্রিক রাজনীতি করতাম, ঢাকায় বেশি থাকতাম, যার ফলে আমাকে ওইভাবে কোনো মামলা আমাকে এলাকা থেকে দেওয়া হয়নি। একটা মামলা। এবার আপনাদের ব্যক্তিগত পরিচিতি নির্যাতনের কথা বলার পাশাপাশি এবার আমরা একটু নজর দেব জাতীয় নির্বাচন দিকে। আপনারা জানেন জাতীয় নির্বাচন সামনে, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনে আপনারা দুজন দুইটি এলাকার প্রতিনিধিত্ব করছেন। আপনাদের এলাকা চট্টগ্রাম 15 জাতীয় নির্বাচন সামনে রেখে বর্তমানের হালচাল কি অবস্থা? জাতীয় নির্বাচনে আমাদের একাধিক প্রার্থী আছে এবং যার অবস্থানে সবাই খুব ভালো অবস্থানে আছে। আমাদের সিদ্ধান্ত হচ্ছে কি, আমাদের দল যেটা সিদ্ধান্ত দিবেন, যাকে নমিনেশন দেবেন, আমরা তার পক্ষে কাজ করব। আচ্ছা, এখন পর্যন্ত কতজন মনোনয়নের প্রত্যাশী কাজ করছেন? তারা আপনার তো এক এক থানায় তো অনেক সময় দেখা যায়, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, সেটা হচ্ছে কি আপনার 7 জন আছে, 10 জন আছে, 15 জন আছে। যার অবস্থানে সবাই ভালো। তবে সিদ্ধান্তটা হচ্ছে কি, দলে যাকে নমিনেশন দিবেন সবাই ওনার পক্ষে কাজ করবেন, এটা আমাদেরও সিদ্ধান্ত। আমি যতটুকু জানি সোশ্যাল মিডিয়া দেখছি প্রতিটা থানা এরকমই। আচ্ছা, আপনি তো এখন এলাকায় থাকছেন, ভোট সামনে। এই ভোটকে সামনে রেখে তৃণমূল যারা স্থানীয় যারা রাজনীতিবিদ, তাদের আগামীতে যারা নির্বাচন করবে, যারা ভোটারদের কাছে যাইছে, যারা সরকার গঠন করতে, যে আপনাদের দল বিএনপি সহ অন্যান্য দল, এই নিয়ে মানে স্থানীয় মানুষদের একদম তাদের প্রত্যাশা গায়, তাদের বক্তব্য কি? তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছুদিন আগে একটা কথা বলেছেন লাইভে এসে, উনি বলছেন মিছিল মিটিং অনেক হয়েছে, এখন আমাদের গ্রামে গঞ্জে যাওয়ার কথা বলেছেন। আমরা এখন সেভাবে কাজ করছি। আমি একটু মানুষের মনোভাব জানতে চাচ্ছি। আপনি যেহেতু তৃণমূলে থাকেন, আপনি তো জানেন বিএনপি হচ্ছে কি সাধারণ মানুষের, কৃষকদের দল। মানুষের যে ভালোবাসা, আপনি চিন্তা করে দেখেন, আওয়ামী লীগ পিরিয়ডে যারা বহিষ্কৃত ছিল তাদেরকে আওয়ামী লীগ, কিন্তু আমাদের বিএনপির অনেক নেতাদেরকে অনেক চেষ্টা করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, কেউ কি নিতে পেরেছে? পারে না। কেন জানেন? সেটা হচ্ছে কি আপনার আমাদের যে নারা নেতৃত্ব দিচ্ছেন, এরা কিন্তু এমনি আমি নেতা সেরকম না, মানুষের ভালোবাসার নেতা এরা, মানুষ ভালোবাসবে, সাধারণ মানুষ। বাংলাদেশ জাতীয় দল বিএনপি তো নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল। এর পাশাপাশি ধরেন বাংলাদেশ যেই 24-এর গণঅভ্যুত্থানের পরে যে যারা সম্মুখ সারিতে ছিল, তাদের দল এনসিপি গঠিত হয়েছে, জামায়াত ইসলামী আছে, অন্যান্য রাজনৈতিক দল আছে। আপনি কি মনে করেন আগামী নির্বাচনে বিএনপির প্রতি মানুষের কতটা সমর্থন থাকবে বলে আপনার এলাকার মানুষ কি বলে? হ্যাঁ, বিএনপি তো এককভাবে নির্বাচন করবেন যতটুকু শুনেছি, আমরা দেখেছি। বিএনপির প্রতি মানুষের ভালোবাসা, আপনার এই 17 বছরের আন্দোলনের মধ্যে, 17 বছর নির্যাতনের মধ্যে বিএনপির একটা লক্ষ্য সরাতে পারে নাই। তাহলে এখন তো আপনি বুঝতেই পারছেন, এখন তো ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে গেল না? প্রতিটা জায়গায় আমরা যখন ওয়ার্ক করতেছি এখন আমরা আমাদের এলাকায় যার একাধিক যারা প্রার্থী আছেন সহ মিলে আমরা যার জায়গায় আমরা এখন ওয়ার্ক করতে যাই, যেখানে যাই সেখানে বিএনপির একটা গণজোয়ার সৃষ্টি হচ্ছে।
তৃণমূলে ধরেন আবার কিছু নেগেটিভ কথাবার্তা শোনা যায়, যেমন আমরা গণমাধ্যমে দেখি ধরেন তৃণমূল পর্যায়ে চাঁদাবাজিটা যে অনেক কিছু, যদিও আপনাদের দল এসব বিরুদ্ধে ব্যবস্থাও নেয়। এই অবস্থা এখন আপনাদের চট্টগ্রাম লোহাগাড়া সাতকানিয়া কি অবস্থা? না, আমাদের ওখানে লোহাগাড়া সাতকানিয়া আপনি তো জানেন এখন আপনার ফেক আইডির কারণে বেশিরভাগ আমাদের দলের যতটুকু করে না তার চেয়ে বেশি ফেক আইডির মাধ্যমে বদনামিটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যারা মূলত চাঁদাবাজি করছেন, কোন কোন জায়গায় চাঁদাবাজি করছেন সেটা কি আমরা কি আপনার সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছি না? ছোটোখাটো তো হতেই পারে, ছোটোখাটো চাঁদাবাজি, এটা কি চাঁদাবাজি বলা যাবে? কোনো জায়গায় মনে করেন এই যে বিএনপির লোক যাচ্ছে, এখন করতেছেন আরেকজন, এখন বদনামিটা হচ্ছে আপনার বিএনপির, এটাকে চাঁদাবাজি বিএনপির উপর পারা করে দিতে হবে না? আপনি বলতে চাচ্ছেন এগুলো এক ধরনের অভিযোগ? অবশ্যই, না হলে যদি এত চাঁদাবাজি হয়, বিএনপির যে গণজুবাস কেউ বন্ধ করতে পারতেছে? আপনি একটা দেখেন, এই যে তারুণ্যের একটা যে অনুষ্ঠান হলো, এই যে ঢাকাতে প্রোগ্রাম হলো, ঢাকার মধ্যে কোনো জায়গায় খালি ছিল? ধন্যবাদ আপনাকে। সবশেষ আপনি জানতে চাই একদম সুনির্দিষ্টভাবে আপনি বলবেন, আপনার এলাকার মানুষ, আপনার তৃণমূলের জনগণ কেন বিএনপিকে ভোট দেবে আগামী নির্বাচনে? আমার এলাকার মানুষ বিএনপিকে এখন থেকে না, আপনার 79 থেকে যখন বিএনপি সৃষ্টি হয় তখন থেকে আমার এলাকার মানুষ বিএনপিকে ভালোবাসে। কারণ বিএনপি আমাদের লোহাগাড়ার, বিশেষ করে লোহাগাড়া সাতকানিয়ার জনগণ, বিএনপি যারা কর্মীরা আছেন এবং নেতারা আছেন, কেউ কখনো চাঁদাবাজি করে নাই। যদি চাঁদাবাজি করতো তাহলে সোশ্যাল মিডিয়াতে বলেন, প্রিন্ট মিডিয়াতে বলেন, সব জায়গায় চলে আসতো। কারণ চাঁদাবাজি কখনোই করে নাই এবং বিএনপিকে তখন থেকে ভালোবাসে, বিশেষ করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। আচ্ছা, আপনি যেহেতু রাজনৈতিক পরিবারের সন্তান, জনগণের সাথে আপনি বেশি এলাকায়ও যান, আপনার এলাকার প্রধান প্রধান সমস্যাগুলো এখন কি? আমার এলাকায় সমস্যা বলতে যেমন রাস্তাঘাট একটু বেশি অকেজো হয়ে গেছেন। কারণ এটা আমার বাবা এমপি হওয়ার পরে আমাদের আরেকজন কর্নেল সাহেব যখন যোগাযোগ মন্ত্রী ছিলেন, উনি যে কাজগুলি করেছেন, হ্যাঁ, সেগুলির পরে এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি। আমাদের প্রায় 2-3টা এমপি পেয়েছেন আমরা, কেউ কাজগুলি করে নাই। এবার বিশেষ সমস্যা হচ্ছে কি রাস্তাঘাটের সমস্যা, বিশেষ করে খাল ভাঙ্গন, নদী ভাঙ্গন, রাস্তাঘাট, এগুলি সমস্যা। বা দুর্নীতির ক্ষেত্রে, চাঁদাবাজির ক্ষেত্রে ওই ধরনের কোনো সমস্যা। এবারদের ভোটারদের মধ্যে কিন্তু বড় একটি অংশ তারুণ্যের ভোটার বেশি। জি জি, তরুণদেরকে আকর্ষণ করার জন্য আপনাদের দলের নীতিমালা, আপনাদের তরুণদেরকে আকর্ষণ করার জন্য বিশেষ করে যে উদ্যোগটা নিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, ওনার সিদ্ধান্তকে আমরা মেনে নিয়ে উনি যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্তে কাজ করব। আমি আপনাদের আপনার চিন্তা ভাবনা, আপনার চিন্তা কি, তরুণদেরকে আপনি কিভাবে আকর্ষণ করতে চান? তরুণদেরকে আসলে তরুণরা রাজনীতি করতেছে যেটা আমরা দেখতেছি, কারণ যুগ তো পরিবর্তন হচ্ছে, আমাদেরও বয়স বেড়ে যাচ্ছে, সবাই যারা তরুণরা আছে ওরাই তো রাজনীতি করবে। ওদেরকে সার্বিক সুবিধা, বিশেষ করে আমরা তরুণরা যেন চাঁদাবাজি না করে, জমি দখল না করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি তাদেরকে সহযোগিতা করতেছি, যেন এই ধরনের লোভলালসা যেন না পড়ে। আচ্ছা, এই বিষয়ে আমি আপনার আরও বক্তব্য শুনবো। আমরা আবার ফিরে জাহাঙ্গীর আলম মিয়ার কাছে। জনাব জাহাঙ্গীর আলম মিয়া, আপনি তো টাঙ্গাইল 1 আসন আপনার এলাকার, আপনি ওই এলাকায় থাকেন, রাজনীতি করেন, মধুপুর ধনবাড়ি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আপনার এলাকার ভোটারদের, একদম তৃণমূল ভোটারদের, তাদের ইচ্ছা, চাওয়া পাওয়া কি এবং আপনাদের এলাকার ওই আসনের প্রধান সমস্যাগুলো কি, এ বিষয়ে বলবেন। আমরা দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল 1 মধুপুর ধনবাড়ি আসনে আমরা সাধারণ জনগণের সাথে আমরা কাজ করতেছি। এখন যে উৎসাহ উদ্দীপনা আমরা সাধারণ জনগণ এবং আপনি ভাইকে একটা কোশ্চেন করেছেন যে তরুণ প্রজন্মের যে ভোটাররা, আমরা যে আগ্রহ দেখতেছি তাতে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা বিপুল ভোটে ধানের শীষকে ভোট দিবেন। সেই ক্ষেত্রে হয়তো আমাদের দলের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, সেই যোগ্য প্রার্থীটা। আমাদের আসনে একাধিক প্রার্থী আছেন। আপনার কেন মনে হচ্ছে যে মানুষ বিএনপিকে ভোট দিবে? বিএনপিকে ভোট দিবে, বিএনপির আদর্শ এবং আমরা যে দেশনায়ক তারেক রহমানের যে 31 দফা, এটা আমরা জনগণের ধারে ধারে আমরা পৌঁছে দিয়েছি এবং সেখানে তারা এই 31 দফাকে তারা গ্রহণ করেছেন এবং 31 দফার ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালিত হয়, জনগণ তারা মনে করতেছে যে তাহলে বাংলাদেশকে একটা সুষ্ঠু সুন্দর একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে এবং স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, কিন্তু একই রকম ভাবে ধরেন চাঁদাবাজি, মাদক, এই সবের সাথে ধরেন আপনাদের তৃণমূলের চাঁদাবাজি এবং মাদকের কথা যদি বলেন, আমি প্রথমেই বলবো যে এটা সম্পূর্ণ যে হয় না এমন কথা না, তবে ইনডাইরেক্টলি কিছু চাঁদাবাজি বা কিছু কথা বিএনপির উপর চাপিয়ে দেওয়া হয়। আমি মনে করি এটা বিভিন্নভাবেই দেওয়া হয়। আপনি যেমন দেখেন, আমরা অনেক ক্ষেত্রে জেনে থাকি আমাদের অপোজিশন দল যারা আছেন
তারাও কিন্তু চাঁদাবাজি করেন। তার মানে আপনি বলতে চান এইসব খবর আমরা যা গণমাধ্যমে দেখছি এগুলো চাপিয়ে দেওয়া হয়? এগুলো না, চাপিয়ে দেওয়া হয় সেটা আমি বলবো না, কিন্তু সেটা সুনির্দিষ্টভাবে কিন্তু গণমাধ্যম বলতে পারে না যে এই ব্যক্তি বা এই ব্যক্তির লোক চাঁদাবাজি করেছে। না, কিন্তু আপনি দেখেন আবার কিন্তু বলতে পারেন আপনাদের দল কিন্তু শত শত নেতাকর্মীকে সেই দেখতে পাই বহিষ্কারও করেছে, এই বিষয়ে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি কিন্তু জিরো টলারেন্সে আছেন। কাউকে তিনি কিন্তু যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তিনি পেয়েছেন তাকে কিন্তু সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং নিচ্ছেন। এবং আমাদের আঞ্চলিক পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে জেলা কমিটি বা উপজেলা কমিটি যারা আছেন, তারাও কিন্তু সেটাকে শক্ত হাতে দমন করতেছেন। এখন আমি বলতে চাচ্ছি না যে চাঁদাবাজি হচ্ছে না, কথা আমি বলবো না, হচ্ছে, তবে সেটা যে পরিমাণ প্রচার হচ্ছে তার তুলনায় অনেক কম। কিন্তু তাই যদি না হবে, চাঁদাবাজি তো একেবারে, আমি একটু শেষ করি ভাই, যদি তাই না হবে তাহলে জনগণ কেন দানের শীষকে ভোট দিতে চাচ্ছেন? জনগণ, এবং আমি একটা জিনিস বিশ্বাস করি, আমরা তো সামাজিক মাধ্যম যোগাযোগ মানে প্রচুর অভিযোগ দেখি, আর আপনি বলেন কম হচ্ছে, চাঁদাবাজি তো আমি মনে করি হবেই না। এটা তো কোনো একদম জিরো টলারেন্সে আমরা, আমাদের দল আছে, আমরা আছি, কিন্তু তার মাঝখানেও হয় কিছু দুষ্কৃতিকারী আছে, আমি বলবো না যে তারা নেই, আছে। তারা দেখবেন যে অ্যাকচুয়ালি দলের কেউ না। এখন একটা সাধারণ কর্মী, সে ধরেন বিগত দিনে হয়তো বিএনপি করতেন, আবার আসবো আপনার কাছে একই প্রশ্ন আপনার কাছে। এই যে আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত অভিযোগ দেখতে পাই, ভাই বললেন যে কিছু কম হচ্ছে, কিন্তু চাঁদাবাজি তো হয় উচিত না কোনোভাবে, আপনি এটা কি বলবেন? আপনি কি এটা আপনার দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ হচ্ছে সেটা বলবেন? এটা যেটা বলছেন এটা সত্য কথা, চাঁদাবাজিতে কেউ পছন্দ করে না। হ্যাঁ, তবে জাহাঙ্গীর ভাই যেটা বলছেন কিছু কিছু ক্ষেত্রে চাঁদাবাজি হচ্ছে, সেটা আমরাও জানি, কিন্তু যতটুকু হচ্ছে তার চেয়ে বেশি প্রচারটা হচ্ছে, সেটা আমি বলবো না প্রিন্ট মিডিয়াতে, বেশিরভাগ হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া তাহলে আপনাদের তো হাজার হাজার লাখ লাখ কর্মী আছে, তারা কেন এটা কেন এটা প্রতিবাদ করছে না? আপনারা কেন অতটা সরব না? এটা তো প্রতিবাদ সুনির্দিষ্ট, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব স্পেসিফিকলি যেটা আপনার প্রমাণ পাচ্ছে তাকে তো বহিষ্কার করতেছে। এর মধ্যে আপনার অনেক কর্মীদেরকে আপনার বহিষ্কার করেছেন, কিন্তু এরপরে আবার যাচাই বাছাই যদি করেন আপনি, যেমন ধরেন প্রিন্ট মিডিয়াতে কতটুকু চাঁদাবাজি না, বহিষ্কারের পর আমরা দেখি যে অনেকে আবার দলে যোগও দেয়, যোগদান করে না, করতেছে। এটা কখন করতেছে? যখন সুনির্দিষ্ট, প্রথম তো আপনার বহিষ্কার হচ্ছে, যখন সুনির্দিষ্ট আপনার যখন প্রমাণ পাচ্ছে সেই ঘটনাটা করে না, অন্যজন করেছে, তখন তাকে আবার রিসিভ করে। এখন আপনাকে প্রমাণ লাগবে না, এখন তো যেমন বললো সে চুরি করছে, ডাকাতি করছে, এটা তো সত্য নাও হতে পারে। আপনারা কি, আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে আপনারা কি এটা স্বীকার করবেন কিনা? আপনার প্রচুর মানে অভিযোগ কিন্তু এই ধরনের চাঁদাবাজি, তারপরে দখল। এখন ব্যাপারটা হচ্ছে ভাই, কোথায় আমি বলি, এখন ধরেন আপনার কোনো কোনো জায়গায় যেগুলি আপনার দোকান ধরতে পারেন বা গাড়ির বিভিন্ন ইয়াতে ধরতে পারেন হচ্ছে, কিন্তু যারা যারা ব্যাংক ডাকাতি করতেছে পুরা একদম মোটা অঙ্কের খাচ্ছে, এদেরগুলি প্রকাশ হচ্ছে না। হচ্ছে কোনটা জানা, এদিকে ছোটখাটো হাদিয়া হিসেবে নিচ্ছে, এটাই বেশি, এরকম কথা কিন্তু আমরা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আমরা দেখতেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে আছি, একদম শেষে জান, আপনি যেহেতু রাজনৈতিক পরিবারের সন্তান, আপনি জাতীয় সংসদ অথবা অন্য কোনো জনপ্রতিনিধি নির্বাচন হয়তো ভবিষ্যতে করবেন, পরিকল্পনা আছে, এটা নিয়ে আপনার এলাকার জন্য আপনার পরিকল্পনাকে এলাকার জন্য আপনি কি করতে চান সুনির্দিষ্টভাবে? আমার পরিকল্পনা হচ্ছে কি, আমাদের দল যাকে নমিনেশন দিবে আমরা তার পক্ষে কাজ করব। তবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে আমি অনুরোধ করব এবং উপযুক্ত ব্যক্তিকে যেন নমিনেশন দেয়, যিনি দেশের জন্য কাজ করবে, যিনি দশের জন্য কাজ করবে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন আগামী নির্বাচনে যেন উপযুক্ত ব্যক্তিকে আপনাদের এলাকা থেকে নমিনেশন দেওয়া হয়, তাহলে তিনি পাশ করবেন। একই প্রশ্ন আপনার কাছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবং আপনার পরিকল্পনা কি, আপনি কি করতে চান? আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 1 আসন, ধনবাড়ি মধুপুরে আমি চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং এখানে আমাদের স্থানীয় সন্তান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আলী, তিনি এই মুহূর্তে উত্তর টাঙ্গাইলের সবচেয়ে জনপ্রিয় একজন নেতা। তার রাজনৈতিক কেরিয়ার, তিনি 17টি মামলার আসামি, দুইবার তিনি জেল খেটেছেন। তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মামলা পরিচালনা করেছেন। তিনি বেগম খালেদা জিয়া, অন্যরা যারা মনোনয়ন চাইছেন তারা কি নির্যাতিত নিপীড়িত নন? না, তাদের কারো বিরুদ্ধে কোনো মামলা নেই। আমি আমার দলের বিরুদ্ধে আমি বলবো না, তবে আমি এটা দলকে আমি অনুরোধ করব যে তারা সঠিক ইনভেস্টিগেশন করে সঠিক তথ্য নিয়ে যদি আমাদের এই নির্বাচনী আসনে যদি দীর্ঘদিন আমরা সেই 81 সালের পরে আমরা কিন্তু বিএনপির কোনো প্রার্থীকে মনোনীত করতে পারিনি, সেটা শুধুমাত্র
সঠিক প্রার্থী সিলেকশনের অভাবে। এবং আপনি একটু আগে যে কথাটা বললেন যে চাঁদাবাজি হয়, হ্যাঁ আমি স্বীকার করে নিয়েছি, কিন্তু আমাদের যারা চাঁদাবাজি করে সেই বিষয়টা মানে আপনি সবশেষ বলতে চান আপনার দৃষ্টিতে মোহাম্মদ আলী সাহেবী জি উনি জনপ্রিয়তা এবং উনি স্থানীয় প্রার্থীর প্রতি আমাদের ধনবাড়ী মধুপুরের মানুষ ভোট দিতে এবং ধানের শীষের ভোট দিতে তারা চাই বলে এটা আপনি দাবি করছেন। আমার একদম শেষ প্রশ্ন, এই জাতীয় নির্বাচন সামনে পিআর পদ্ধতি নিয়ে যে অন্যান্য দলগুলোর সাথে আপনাদের একটু দূরত্ব তৈরি হয়েছে, এই বিষয়ে আপনি কি মনে করেন? এখন পিআরটা কি আসলে আমি তো আজকে 39 বছর রাজনীতি করে পিআরটা কি এখনও আমি ভালো করে জানি না। যেমন যদি হয় ওই যে ছুড়ে আমাদের চিরঙ্গের একটা কথা আছে, ছুড়ে খালাতো ভাই। এখন সংসদে কি আপনার এরা খালাতো ভাই হয়ে বুঝছেন একজন সংসদে নিয়ে যাবে। এখন আপনি 40-50 বছর ধরে আপনি রাজনীতি করেন, এখন আপনি কি চোর বাটপারদের সাথে আপনি সংসদে বসবেন? এটা কি সম্ভব? এখন মনে করেন আমার এলাকায় আমি একজন ব্যক্তিকে ভালোবাসি, তাকে অনেক বছর থেকে চিনি আমি, এখন সে নির্বাচিত না হয়ে অন্য একটা লোক এসে আপনার ওখানে সংসদ সদস্য হয়ে গেল, এটাকে মানা যায় বলেন আপনি আমাকে? আপনি গণতান্ত্রিক দেশে পিআর বলতে কখনো হইতে পারে না। কিন্তু অন্যান্য দলগুলো তারাও তো পিআর পক্ষে না, ওনারা চাইবে কারণ ওনারা চাচ্ছে কেন? ওনারা চাচ্ছে পিআর কথা বলতেছে, কিন্তু ঠিকই তো গণসংযোগ চালাচ্ছেন তারা। তাহলে পিআর নিয়ে যদি থাকতো তাহলে তো গণসংযোগ করতো। এটা হচ্ছে লেনদেন করার জন্য বিএনপির জনপ্রিয়তা কমানোর চেষ্টা করতেছে। মানে অন্যদের ক্ষেত্রে চোরের কথা কেন? চোরের কথা বলতেছে কারণ আমি বলি পিআর নির্বাচন করতে গেলে এমন কিছু লোক আছে মনে করেন ড্রাগ ব্যবসা করে বা আপনার যারা সিন্ডিকেট ব্যবসা করে, এই ধরনের তারা একত্রিত হয়ে বলছেন একজনকে প্রার্থী দিল, সে এসে সংসদে আসলো। আপনাকে যারা রাজনীতি করেন, যারা দীর্ঘদিন দেশের মানুষের সাথে মিলেমিশে কাজ করতেন, তাদেরকে যদি আপনি সংসদে না বসাই যদি আপনারা এইসব লোকদেরকে যদি বসান, হ্যাঁ এটাকে কখনো মানা যায় বলেন আপনি আমাকে? আপনি ভোট দিবেন একজনকে, এখন হবে আরেকজন, এটাকে হয় নাকি? কিন্তু অনেকগুলো দল মিলে তো চাইছে, অনেক দল না, আপনার 26টা না 25টা দলের মধ্যে আপনার 2টা দলে চাচ্ছে। তারা অভিযোগ করছে আপনারা নির্বাচন না, আপনি দেখেন আমাদের যে ডক্টর ইনসাফের সাথে যখন মিটিং করেছেন বুঝছেন, তখন পিআর এর কথা বলেন, নির্বাচন এনডির কথা বলেন, তারা দুইটাই তো করলো, আর সবাই তো আপনার পিআর চাচ্ছে না কেউ। আর পিআর মানে কি? পিআর সিস্টেমটা তো আপনাকে আগে নির্বাচিত সরকার আসার পরে বসে সবাই মিলে একটা পিআর সিস্টেমটা আপনাকে হঠাৎ করে যদি পিআর দেন তাকে হয় নাকি? তাহলে আপনি কি মনে করেন এই পিআর দাবিকে সামনে আনার পিছনে অন্য যারা আনছে তাদের অন্য কোনো উদ্দেশ্য? অবশ্যই আছে। অবশ্যই না হলে যদি যারা পিআরের কথা বলছেন তারা তো ঠিকই তো গণসংযোগ চালাচ্ছেন নির্বাচনের জন্য, সব প্রক্রিয়া শুরু এবং অনেক আগে থেকে বিএনপি যতটুকু করে তার চেয়ে বেশি করতেছেন। তাহলে তো পিআরের কথা আনবে তার জাস্ট এটা একটা লেন দিয়ে করার জন্য নির্বাচনটা যেন পিছিয়ে নিয়ে যায়। তার মানে কি নির্বাচন পেছানোর সম্ভাবনা আছে বলে মনে করেন? কেন পিছিয়ে? আমাদের তো আবার আপনার তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস তো বলছেন জাস্ট টাইমে নির্বাচন হবে, এবং আমি মনে করি দেশের গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য নির্বাচন যথাসময়ে হওয়া উচিত। আচ্ছা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এটিএম জাহিদ চৌধুরী এবং জাহাঙ্গীর আলম মিয়া। আপনারা দুজনের আলোচনায় আমি যেটা বুঝলাম, আপনাদের দলের কাছে আপনাদের আবেদন যে আপনাদের দুটি আসন আপনারা যেখানে আপনার থেকে আসছেন চট্টগ্রাম 15 এবং টাঙ্গাইল 1, এই আসনই যেন জনপ্রিয় ব্যক্তি যে তাকে যেন মনোনয়ন দেওয়া হয়, তিনি তাহলে জনগণের ভোটে জয়ী হতে পারবেন বলে আপনারা মনে করছেন। জি দর্শক, আজকের মতো শেষ করছি লোকাল পলিটিক্স। সবাইকে ধন্যবাদ।